দেবো দেবো অনেকটা সময় পাবে, এখন অনেক সময় পাবে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যখন আকাশ সিংয়ের একটা ভিডিও আপনাদেরকে এর আগের এপিসোডে দেখিয়েছিলাম যে আন্ডারওয়্যার পরিয়ে স্যান্ডো গেঞ্জি পরিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু হাতে খোলা, পায়ে জুতো রয়েছে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে হাত কড়া লাগায়নি কেন আর পায়ে জুতো কেন। তো সম্ভবত আপনাদের মনের কথা পুলিশ জানতে পেরেছে। এই যে ছবিটা দেখালাম, এ একজন কুখ্যাত অপরাধী। এর বাড়ি হচ্ছে হাওড়ার শিবপুরে। হাওড়ারই আকাশ সিংয়ের ছবি সকালে দেখিয়েছি, এখন দেখালাম আরও বেশ কিছু ছবি দেখাবো। সেটা আলাদা করে দেখাবো না, বলতে বলতে একটু সাইডে স্প্লিট স্ক্রিন করে দেখিয়ে দেবো। এই কুখ্যাত লোকটির নাম হচ্ছে শামীম আহমেদ। এর বউ ছিল কাউন্সিলর, কোন দলের আবার, তোলামূল চোরামূলের কাউন্সিলর। তো দেখুন, এই যে কাউন্সিলরদের ধরে পেটাচ্ছে, অ্যারেস্ট করছে। কাউন্সিলর অনেকে কি করেছে, এখনো পর্যন্ত আছে যাদের বউরা হচ্ছে কাউন্সিলর, কিন্তু তারা পুরোপুরি কাউন্সিলরের মতোই থাকে, বড় বড় গাড়িতে চড়ে, প্রচুর টাকা তোলাবাজি করে, প্রমোটারির কাজ করে, এবং একটা অংশ রয়েছে মিডিয়ার মধ্যেও। আবার বলছি, মিডিয়া খবরের কাগজে কাজ করে, টেলিভিশন চ্যানেলে কাজ করে, চোর পোটার বলি যাদেরকে। কেন বলি আস্তে আস্তে বুঝতে পারছেন তো। কাউন্সিলর, তাদের বউ সরকারি চাকরি করে, সরকারি কোয়ার্টার আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বহুতল আছে, যা তা ব্যাপার আর কি। তো এই শামীম আহমেদের রহস্যটা কি? শামীম আহমেদ এত টাকা তুলেছিল, এত দুর্নীতি করেছে, এত অত্যাচার করেছে। কয়েকদিন আগে আপনাদের মনে থাকবে, আমরাও দেখিয়েছি, অনেকেই দেখিয়েছে, টিভিতেও দেখিয়েছে। বাড়ির তলায়, বাড়িটা দেখলে মনে হবে পুরনো একটা বাড়ি, কিন্তু বাড়ির তলায় আন্ডারগ্রাউন্ডটা বিলাসবহুলভাবে সাজানো, দামি দামি সমস্ত ফার্নিচার, সেখানে মদ খাওয়ার জায়গা রয়েছে, সেখানে দামি বিছানা রয়েছে, অবশ্যই সেখানে এসি রয়েছে, আর বিরাট বিরাট সমস্ত এত সুন্দর করে সাজানো, সেখানে বাথটব রয়েছে, মানে যা তা অবস্থা। এত সুন্দর করে সাজানো একটা, দেখলে মনে হবে যেন কোনো সিনেমার ফ্লোরে আপনারা চলে এসেছেন। সেই বাড়িটা ছবি আপনারা দেখেছেন। আচ্ছা দেখুন, আমরা থাম্বনেল করেছি ভাইপোর কান্না। তো ভাইপোর কান্না বলতে, হঠাৎ করে ভাইপো তো 4 তারিখের পর থেকেই কান্নাকাটি করছে, তাকে দেখলে মনে হবে এক্ষুনি কেঁদে ফেলবে, কিন্তু আজকে হঠাৎ করে একটু বেশি বেশি কান্না দেখা যাচ্ছে। সেই কারণগুলো আজকে বলবো। ভাইপো আজকে বেশ কয়েকজন পুলিশের অফিসারকে ফোন করেছিল, ফোন করে জানতে চেয়েছিল যে কি করবে, মানে এই যা অবস্থা, কি অবস্থা আপনারা দেখছেন না, যে 7টা পুরসভা থেকে 115 জন কাউন্সিলর তারা পদত্যাগ করেছে, ইস্তফা দিয়েছে। দেখুন, যে খবরগুলো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, ব্যারাকপুর থেকে 15 জন কাউন্সিলর পদত্যাগ করেছে, ডায়মন্ড হারবার থেকে 8 জন, 16 জন আছে, তার মধ্যে 8 জন ইতিমধ্যে পদত্যাগ করে ফেলেছে। ভাটপাড়া থেকে 30 জন কাউন্সিলর পদত্যাগ করেছে, গারুলিয়া থেকে 10 জন কাউন্সিলর পদত্যাগ করেছে, হালিশহর থেকে 16 জন কাউন্সিলর পদত্যাগ করেছে। মানে ত্রাহি অবস্থা পড়ে গেছে। কাঁথি থেকে 17 জনের মধ্যে 12 জন কাউন্সিলর পদত্যাগ করে দিয়েছে। মানে তৃণমূলটা একদম ধসে যাচ্ছে। তাসের ঘর বললেও মনে হয় কম বলা হয়। একদম সেই বালির বাঁধে, যেমন করে আপনারা পুরীতে গেছেন, দীঘায় গেছেন, মন্দারমণি গেছেন, তাজপুরে গেছেন, আপনারা অনেকে সেই সমুদ্র সৈকতে বালির বাঁধ তৈরি করেন বা বাচ্চারা তৈরি করে, জল এসে, জোয়ারের জল এসে সেটাকে কিভাবে ধসিয়ে দিয়ে চলে যায়, একইভাবে তৃণমূলেরও কিন্তু একই অবস্থা। আর কেউ থাকতে চাইছে না, যারা যারা আছে দুর্নীতিগ্রস্ত লুকিয়ে পড়েছে। পূর্ব মেদিনীপুরের একজন শুনলাম অ্যারেস্ট হয়েছে, বা অ্যারেস্টের তো শেষ নেই, মানে মার খাচ্ছে, জুতো খাচ্ছে, লাথি খাচ্ছে, অ্যারেস্ট হচ্ছে। শুধুমাত্র কি অ্যারেস্ট করার পরে একটা নজির তৈরি করতে চাইছে এ রাজ্যের পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন, গর্ত থেকে টেনে আনবো। আস্তে আস্তে সেই গর্ত থেকে টেনে 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 বার করা হচ্ছে। কে কে অ্যারেস্ট হলো একটুখানি আপনারা শুনে নিন। আকাশ সিং তো আগে অ্যারেস্ট হয়েছিল, চড় থাপ্পড় খাচ্ছিল এবং তাকে ওইভাবে হাঁটানো হচ্ছিল, হাফ প্যান্ট পরিয়ে, হাফ প্যান্টও না, আন্ডার গার্মেন্টস, একটা আন্ডার প্যান্ট পরিয়ে, স্যান্ডো গেঞ্জি পরিয়ে তাকে হাঁটানো হচ্ছিল, এবং লোকে ছি ছি থু থু করছে। এক সময়ের নাকি বিরাট বড় ডন ছিল, বিরাট অস্ত্র ব্যবসায়ী ছিল, বিরাট বিরাট সমস্ত খুন করেছিল, পুলিশকেও গুলি চালিয়েছিল। সেই আকাশ সিং, তাকে তো একদম মানে জন্তু জানোয়ারের মতো রাস্তায় টানতে টানতে নিয়ে যাচ্ছে পুলিশ। তারপরে আমরা দেখলাম সাঁকরাইলে শাহিন মোল্লা নামে যে ব্যক্তিকে অ্যারেস্ট করে একইভাবে হাফ প্যান্ট পরিয়ে, খালি পায়ে, একদম কোমরে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, বিরাট বড় কালাকার।
সে নিজেকে পুলিশ বলে দাবি করত, তোলাবাজি করে বেড়াতো এবং বিরোধীদেরকে চমকে বেড়াতো, ধমকে বেড়াতো এবং তৃণমূলের হয়ে, তোলামূলের হয়ে, চোরামূলের হয়ে কাজ করত। এরা ভেবেছিল যে এই যে তৃণমূলের সরকার, এটা জীবনে কখনো যাবে না, চিরন্তন পশ্চিমবঙ্গের সীমা পেরিয়ে ভারতবর্ষের সীমা পেরিয়ে এশিয়া মহাদেশ, হয়তো ভাবছিল গোটা পৃথিবী শাসন করবে, নাকি গোটা বিশ্ব জগৎ, পুরো সৌরমণ্ডল শাসন করবে, এরা তাই ভেবেছিল এক সময়। তো সেই শাহিন মোল্লার কি হাল করেছে আপনারা তো স্প্লিট স্ক্রিনে আমরা দেখানোর চেষ্টা করছি। তারপরেও এমন নির্লজ্জ, বেহায়া, তোলামূল, চোরামূল। দেখুন, তারপরে একদম প্রথমে যেটা দেখালাম, শাহিন আহমেদ, এই শাহিন আহমেদ, নামগুলো মনে থাকে না, শামীম আহমেদ, তাকে তো যেভাবে নিয়ে যাচ্ছে বেচারা মাথা নিচু করে, লজ্জায়, ঘৃণায়, মানে এদের তো মিনিমাম লাজ লজ্জা নেই, বেহায়া। তো এদের যে কি অবস্থা আছে দেখুন, আজকে কিন্তু বেশ টুকরো বেশ কয়েকটা খবর হয়ে গেছে। কি কি খবর হয়েছে? রাজ্য নির্বাচন কমিশনের সিইও ছিলেন মনোজ আগরওয়াল, যাকে চিফ সেক্রেটারি করা হয়েছে রাজ্যের। তিনি যৌথ দায়িত্বে ছিলেন। আজ থেকে নীলম মিনা আইএএস, তাকে দায়িত্ব দেওয়া হলো এবং তিনি অত্যন্ত দক্ষ একজন আইএএস অফিসার, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেখুন, 3 জনের প্যানেল হয়েছিল, এই নীলম মিনা, তন্ময় চক্রবর্তী, মৌমিতা গোদারা। তো এর মধ্যে আমি মৌমিতা গোদারাকে ভালো করে চিনি, আর 2 জন আইএএস অফিসার মোটামুটি তাদেরকে চিনি। তো নীলম মিনাকে বেছে নেওয়া হয়েছে, তাকে নির্বাচন কমিশন, মানে জাতীয় নির্বাচন কমিশন 3টে নাম পাঠাতে হয়, একটা নামকে বেছে নেয়, নীলম মিনাকে বেছে নেওয়া হয়েছে। এরপরেই যে ছবিগুলো আসতে শুরু করলো বন্ধুরা, বেলেঘাটায় চোরকুনালের কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যায় যে বলতে আমরা বাধ্য হই। চোরকুনালের যে লোকজন, তাদেরকে দেখে রাস্তাঘাটে মারধর করছে লোকজন। মানে চোরকুনালের সঙ্গী হচ্ছে রাজু নস্কর, যে কোনো দিন অ্যারেস্ট হয়ে যাবে, গর্তের মধ্যে লুকিয়ে আছে, অবৈধ বেশ কিছু সম্পত্তি করেছে, কোটি কোটি টাকা তোলামূলকে দিয়েছে, চোরকুনালকে দিয়েছে। চোরকুনালের যে লোকজন এবার বেরোচ্ছে, মানে মূল যে কালপ্রিটগুলো তারা বেরোচ্ছে না, কিন্তু যারা যারা বেরোচ্ছে তাদেরকে সাধারণ মানুষ একদম পাবলিক ধরে গণধোলাই দেওয়া শুরু করেছে, চর থাপ্পড় কিচ্ছু বাদ রাখছে না। তো এবারে আমরা বলি যে মূল আলোচনায় ঢুকি, ভাইপো এত বেশি কান্নাকাটি করছে কেন? ভাইপোর বাড়িতে আজকে পুলিশ গিয়েছিল। ভাইপোর বাড়িটা হচ্ছে 188A হরিশ মুখার্জি রোড। এই বাড়িতে একবার আমার যাওয়ার দুর্ভাগ্য হয়েছে। এসকালেটার রয়েছে এই বাড়িতে, লিফট রয়েছে এবং সেই রাজপ্রাসাদের মতো বিরাট বিরাট ঝাড়বাতি। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বাথরুম। মানে আমরা তো বাড়ি তৈরি করি, একটা ছোট জায়গা বেছে নিই যে এই যে ছোট জায়গাটাতে একটা বাথরুম টয়লেট তৈরি করব। আর ভাইপোর বাথরুম টয়লেটটা হচ্ছে আমাদের ঘরের, মানে 2টো ঘর যোগ করলে যত বড় হয় তত বড় বাথরুম, এবং সেখানে বোসের স্পিকার লাগানো আছে। একটা ছোট্ট ঘটনা হয়তো আমি এর আগের কোনো এপিসোডে বলেওছি, কিন্তু আরেকবার এখানে বলতেই হবে। বোস হচ্ছে সবচেয়ে দামি স্পিকার তৈরি করে গোটা বিশ্বের। তো বোসের স্পিকার অর্ডার করা হয়েছিল এবং নির্দিষ্ট দিনে যিনি, মানে সেটাকে ইনস্টল করতে হয়, তো সেখানে যে কেউ করতে পারবে না। বোসের তরফে যার ইনস্টল করার কথা, তিনি পারিবারিক কারণে আসতে পারেননি, তার স্ত্রী অসুস্থ ছিলেন, সেটা তিনি জানিয়েছিলেন। কিন্তু ভাইপো লোকাল থানার ওসিকে দিয়ে তাকে তুলিয়ে নিয়ে এসেছিল। মানে দম্ভটা ভাবুন, অহংকারটা ভাবুন। একজন অসহায় মানুষ, একজন মেকানিক বলছেন যে স্যার আমি নির্দিষ্ট সময় যেতে পারবো না, কয়েক ঘন্টা দেরি হবে, আমার স্ত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি রয়েছে। ওগুলো চুলোই যাক, সেই মেকানিককে জোর করে পুলিশের থানার ওসিকে দিয়ে তুলিয়ে আনা হয়েছিল। তারপরে সেই বাথরুমের মধ্যে এবং গোটা ঘরে বোসের যে স্পিকারগুলো রয়েছে, বোসের স্পিকার খুব সুন্দর সাউন্ড হয় আর কি, তো সেগুলো সে ইনস্টল করেছিল। এই ভাইপোর বাড়িতে আপনারা তো ইতিমধ্যে জেনে গেছেন যে তার যে পুলিশের প্রহরা, অতিরিক্ত প্রহরা, সেগুলো তুলে নেওয়া হয়েছে এবং এখন লোকে প্রায় সুলভ শৌচালয়ের মতো ব্যবহার করছে। ভাইপোর বাড়ির সামনেটাকে সেখানে পুরসভা নোটিশ দিয়েছে যে বর্ধিত জায়গাগুলো, বেআইনি জায়গাগুলো ভেঙে ফেলতে হবে। হয়তো গোটা বাড়িটাই ভেঙে ফেলতে হতে পারে, সেই দিকেই যাচ্ছে। তো এবারে ভাইপো সময় চেয়েছে 2 সপ্তাহ, এতদূর পর্যন্ত আপনারা জানেন। আপনারা যেটা জানেন না সেটা হচ্ছে আজকে পুলিশ ঢুকেছিল ভাইপোর বাড়িতে, সেখান থেকে বেশ কিছু নথি নিয়ে গেছে, বেশ কিছু তথ্য সামগ্রী নিয়ে গেছে, ইলেকট্রনিক এভিডেন্স নিয়ে গেছে। ভাইপোর বাড়ির ভেতরে যে সিসি ক্যামেরা ছিল, তার যে সার্ভার ছিল, তার যে এলইডি ছিল, ডিসপ্লে, সেগুলো সব খুলে নিয়ে চলে গেছে। এবারে সাদা পোশাকে পুলিশ ঢুকেছিল, বুঝলেন তো? এই যে 188A হরিশ মুখার্জি স্ট্রিট, সেখানে পুলিশ ঢোকার পরে সেখানে তো মিডিয়া সব হামলে পড়েছিল। এবং যেটা জানা যাচ্ছে, যেটা এখনো পর্যন্ত কোনো খবরের কোনো চ্যানেল বা কোনো পোর্টাল করেনি, সেটা হচ্ছে ভাইপো পুলিশ অফিসারদেরকে ফোন করে খুব কান্নাকাটি করেছে। ভাইপো ভেঙে পড়েছে, মানে একদম ডিজাস্টার হয়ে গেছে যে কি করব।
তখন পুলিশের তরফে তাকে বলা হয়েছে যে আপনি আত্মসমর্পণ করুন। দেখুন, আত্মসমর্পণের ঘটনা কিন্তু ছোট ছোট অনেক ঘটছে, মানে সব কিছু সামনে আসছে না। আমাদের যারা বন্ধু রয়েছেন পুলিশ সার্কেলের মধ্যে, সেই সূত্রে আমরা যে খবর পাচ্ছি, যারা ছোট ক্রিমিনাল আর কি, ক্রিমিনালদের ছোট বড় হয় না, ক্রিমিনালই হয়, তারা যেটা বলছে যে যোগী যে ওষুধ, যোগী দাওয়াই উত্তরপ্রদেশে যেটা দেওয়া হয়, সেটা কিন্তু দেওয়ার পরিকল্পনা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। তো তার ফলে কার যে কি হবে, কোথায় যে কি হবে, সেটা বলা খুব মুশকিল। এই কারণে বলা হচ্ছে, মানে পুলিশের সূত্রে আমরা যেটা জানতে পারছি, গিয়ে বলছে ক্রিমিনালগুলো যে স্যার আমাকে তুলে নিন, আমার বিরুদ্ধে যে পুরনো মামলা রয়েছে, দরকার হলে নতুন মামলা করুন, সুমোটো মামলা করুন, দরকার হলে ওই তৃণমূল আমলের মতো একটা গাঁজা কেস দিয়ে দিন, একটা আর্মস কেস দরকার হলে দিয়ে দিন, কিন্তু আমাকে তুলে নিন, আমাকে তুলে নিয়ে একটা সেফ কাস্টডিতে নিয়ে নিন, না হলে আমার কি হবে, পাবলিক গণপিটুনি দেবে, সেটা কিন্তু হতে পারে। এবং এই সমস্ত রিপোর্টগুলো তো ক্যামাকস্ট্রিট পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই কারণে ভাইপো একদম পুরোপুরি ডিজাস্টার, ভেঙে পড়েছে। দিল্লিতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা কিছু কথা হয়েছে তার মধ্যে এটাও কিন্তু অন্যতম, যে এ রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অল আউট খেলা হবে, অল আউট, কোনো রকমের কোনো ক্ষমা টমা হবে না। ছোট আরশোলা, পোকামাকড়, কেঁচো, এগুলোর কথা বাদ দিন, বড় সমস্ত যে মাথাগুলো যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা শুধুমাত্র সমাজকে যে কুরে খেয়েছে তাই নয়, দেশটাকেও ধ্বংস করার চেষ্টায় ছিল, কিছু ধ্বংসও করেছে, অনেক কিছু, মানে সোনা পাচার, তারপরে আপনার নকল টাকা ঢুকিয়ে আনা, অনেক কিছু কাণ্ড কারখানা রয়েছে, সেগুলো আস্তে আস্তে প্রকাশিত হবে। তো এই ভাইপো এবং তার গ্যাং, তারা কিন্তু সম্মিলিতভাবে এইসব কাণ্ডগুলো গত কয়েক বছর ধরে করে এসছে। এবার সেই সব ফাইলগুলো যখন পুলিশের কাছে চলে গেছে, পুলিশ তো সেগুলো ছাড়বে না। ভাইপো যখন তার করুণ আর্তি দেখিয়েছে, প্রায় না, মানে কান্নাকাটি করেছে পুলিশ অফিসারদের কাছে, তারা বলেছে যে আপনি আত্মসমর্পণ করে দিন, এটাই একমাত্র বাঁচার রাস্তা। না হলে যেভাবে এই শামীম আহমেদকে খালি পায়ে হাফ প্যান্ট পরিয়ে, স্যান্ডো গেঞ্জি পরিয়ে, হাতে হাতকড়া লাগিয়ে রাস্তায় টানতে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে এই সাঁকরাইলের শাহিন মোল্লাকে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে হাওড়ার যে কুখ্যাত ডন যেটা আকাশ সিং, তাকে যেভাবে টানতে নিয়ে যাওয়া হয়েছে, আপনাকেও কিন্তু এখনো আপনি করে বলছে। এখনো পর্যন্ত সাংসদ পদটা আছে, তো সেটা কতদিন থাকবে সেটা ঠিক নেই, কারণ এত অবৈধ, এত গোপন করেছে নথি, যেগুলো হলফনামা দিতে হয়, সেই হলফনামায় প্রচুর তথ্য গোপন করেছে। তার নাকি বাড়ি নেই, তার নাকি গাড়ি নেই, তার নাকি বিরাট MBA ডিগ্রি রয়েছে, সব হচ্ছে ভুয়া। তো এবারে এই গোপন নথিগুলো যেগুলো গোপন করেছিল, সেগুলো প্রকাশ্যে চলে এসছে। এরপরে তো লোকসভার স্পিকারের কাছে কমপ্লেন যাবে এবং ভাইপোর সাংসদ পদটাও চলে যাবে। আর ভাইপোকে এইভাবে খালি পায়ে স্যান্ডো গেঞ্জি পরিয়ে, হাফ প্যান্ট বা আন্ডার প্যান্ট পরিয়ে যখন ওই 188 বা হরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে টানতে লালবাজারে নিয়ে আসা হবে, সেই ছবিটা কিন্তু গোটা দুনিয়া দেখবে। সেইটাকে অ্যাভয়েড করার জন্য যাদেরকে ফোন করেছিল ভাইপো, তারা পরামর্শ দিয়েছেন, একদম জেনুইন কথা বলছি আপনাদেরকে, যে আপনি আত্মসমর্পণটা করে দিন। এবং এর পরেও কিন্তু এখনো পর্যন্ত অনেকে চোখে পট্টি বেঁধে আছে কিনা জানি না, কারো দেখবেন যাদের বউ কাউন্সিলর, মিডিয়ায় যারা আছে, বা যারা তোলামূলের হয়ে তোলামুলি করেছে, চোরামুলি করেছে, যারা অত্যাচার করেছে, নিষ্পেষণ করেছে, তারা এখনো পর্যন্ত সেই বাংলাদেশের জয় বাংলা স্লোগানটিকে তারা ফেসবুকেও লিখছে, তারা মুখেও বলে যাচ্ছে, তারা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে যাচ্ছে। এখনো পর্যন্ত তাদের বিশ্বাস যে 2029 সালে মমতা ব্যানার্জি নাকি প্রধানমন্ত্রী হবেন। ভাবুন, একটা দুঃস্বপ্নের একটা লিমিট থাকে, মানে বাড়িতে শুয়ে যেটা বালিশে মাথা রেখে অনেকে সমুদ্রের গর্জন শুনতে পান, সেরকম আকাশ কুসুম কল্পনা কিন্তু তারা করছেন যে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবেন, আর চোর কুনাল ডেপুটি CM হবে, আর তাদের সাধের ভাইপো, লুচ্চা ভাইপো মুখ্যমন্ত্রী হবে। সেই স্বপ্ন, দুঃস্বপ্ন এখনো পর্যন্ত কিন্তু তারা দেখে যাচ্ছে। ফলে তাদেরকে স্বপ্ন দেখতে দিন, তারা দেখতে থাকুক। আর ভাইপো কাঁদতে কিছুদিনের মধ্যে আত্মসমর্পণ করতে চলেছে। এই খবরটা আপনাদেরকে দিয়ে দিলাম। আগাম কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।